হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইসমার্ট বাংলা ইউটিউব ক্লাস। গুড আফটারনুন টু অল অফ ইউ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আরও একটা নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হচ্ছি। আজকের ক্লাসের টপিক কিন্তু সেই একই রকম, ইন্ডিয়ান পলিটি মিসলেনিয়াস ক্লাস। মোট 20টা প্রশ্ন রয়েছে আজকের ক্লাসে। সো আমরা আলোচনা করব, প্রত্যেকে ক্লাসটা জয়েন করো খুব দ্রুত, আমরা ক্লাসটা কন্টিনিউ করব। এবং ক্লাসটা শুরু করার আগে বলি সবাইকেই শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সকলের জীবন, সকলের ভাবনা চিন্তা সব কিছু যেন অত্যন্ত অক্ষত থাকে, মূল্যবান এই সমস্ত সময়গুলোকে তোমরা ধরে রাখো পরবর্তী সময়ের জন্য। এবং আমরা ক্লাসটা আজকে স্টার্ট করব, কিন্তু শুরু করার আগে এই শুভ কামনা সবাইকেই জানাই যে সবাই পড়াশোনা করো, প্রিপারেশনের মধ্যে থাকো, নিশ্চয়ই ভালো দিন আসবে। আচ্ছা, সবাইকেই গুড আফটারনুন। সবাই ক্লাসটা জয়েন করো, আমরা ক্লাসটা আস্তে আস্তে শুরু করব। যেভাবে আমরা লাস্ট কয়েক মাস ধরে এমসিকিউ ডিসকাশন করছি, র্যান্ডাম এমসিকিউ ডিসকাশন করছি, সেইভাবেই আমরা ক্লাসটা আজকেও করব। একই রকম প্রশ্ন, কিন্তু প্রশ্নের একই ধরন হলেও ভেতরে ভেতরে অনেক কিছু কিন্তু নতুন নতুন টুইস্ট আছে। তো সেইগুলোর জন্য একটু ক্লাসটা করতে হবে সবাইকে। সবাই ক্লাসটা জয়েন করো প্রত্যেকে, আমরা ক্লাসটা কন্টিনিউ করব। আচ্ছা, এখনও পর্যন্ত যারা রয়েছে ক্লাসে সবাইকে গুড আফটারনুন। সবাই ক্লাসটা জয়েন করো, আমরা ক্লাসটা শুরু করছি। আমাদের আজকের ক্লাসটা অন্য দিনের মতোই একটা নর্মাল ক্লাস। আজকে ক্লাসের কোয়েশ্চেনের সংখ্যা কিন্তু একটু বেশি রয়েছে। কোয়েশ্চেনের সংখ্যা প্রায় আজকে 20টা রয়েছে। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, স্ক্রিন প্রত্যেকে দেখবে। Which of the following constitutional provisions is related to the doctrine of basic structure? নিচের 4টে আর্টিকেলের মধ্যে কোনটার সাথে বেসিক স্ট্রাকচারের কানেকশন আছে, সংবিধানের বেসিক স্ট্রাকচারের কানেকশন আছে? অভিষেক, গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন। 4টে আর্টিকেল রয়েছে, আর্টিকেল 13, আর্টিকেল 368, আর্টিকেল 32, আর্টিকেল 226, 13, 368, 32, 226। সংবিধানের কোন আর্টিকেল বা কোন ধারার সাথে আমরা বেসিক স্ট্রাকচারকে কম্পেয়ার করতে পারি বা বেসিক স্ট্রাকচারকে কানেক্ট করতে পারি? 4টে আর্টিকেল, 13, 368, 32, 226। কি উত্তর করব আমরা কোয়েশ্চেন নাম্বার 1 অলরেডি স্ক্রিনে পেয়ে গেছি, উত্তরটা দেওয়ার চেষ্টা করো। অভিষেক উত্তর করেছো কোয়েশ্চেন নাম্বার 1, অপশন বি, আর্টিকেল 368। ওকে, ভেরি গুড, উত্তরটা একদম ঠিক। আর যদি কেউ থাকো অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করো। 368 নম্বর আর্টিকেল নাম্বার 368 ইজ দ্য অ্যান্সার। তুহিনা করেছো কোয়েশ্চেন নাম্বার 1, অপশন বি, বম্বে, ভেরি গুড। আচ্ছা, এখানে আমি যে 4টে আর্টিকেলকে রেখেছি একটু প্রত্যেকটা আর্টিকেল সম্পর্কে বলে দিই। তুহিনা, গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন। আর্টিকেল নাম্বার 13, 13 নম্বর আর্টিকেলে মূলত বলা থাকে যে ভারতবর্ষে যদি এমন কোনো আইন তৈরি হয় যে আইনটার সাথে কোনো না কোনোভাবে মৌলিক অধিকারের সামঞ্জস্য হচ্ছে না, বা সেই আইনটার সঙ্গে মৌলিক অধিকার সঙ্গতিপূর্ণ নয়, কন্ট্রাডিক্ট করছে, তখন তাহলে সেই লটাকে বাতিল করে দেওয়া হবে, মৌলিক অধিকারকে অ্যাজ ইট ইজ রাখা হবে। মানে বেসিক্যালি ফান্ডামেন্টাল রাইটের ইম্পর্টেন্সটা এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট ইজ আর্টিকেল নাম্বার 368, 368 নম্বর আর্টিকেল। মূলত এই আর্টিকেলটা দিয়ে আমরা ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করি এবং এটাকে আমরা বেসিক স্ট্রাকচারের মধ্যে রাখতে পারি। নেক্সট ইজ আর্টিকেল নাম্বার 32, 32 নম্বর আর্টিকেল, যেখানে আমরা পাচ্ছি রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। তোমরা সবাই জানো ভারতবর্ষে আমাদের সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারে। 5টা রিট আছে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কোও ওয়ারেন্টো, সার্টিওরারি। এবং 226, 226 দিয়ে রাজ্যের হাইকোর্ট রিট ইস্যু করতে পারে। 5টা রিটকে আমরা এখান থেকে পাই একই রকমভাবে ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্স করার জন্য। আচ্ছা, এবার এখানে দেখো খেয়াল করে লিখে দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল প্রভিশনস ইজ রিলেটেড টু দ্য ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার? মৌল কাঠামোর যে নীতি, সেই নীতিটার সঙ্গে কিন্তু সম্পৃক্ত এর মধ্যে কোন ধারাটি? সেই ধারাটার অপশন দিয়ে দিয়েছে 368, 368 ধারা। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বরের প্রশ্ন। Who was the chairman of the drafting committee of the Constituent Assembly drafting committee chairman কে? 4টে অপশন রয়েছে, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল বা সর্দার প্যাটেল। আমরা এখান থেকে যে প্রশ্নটা পাচ্ছি একটুখানি দেখো প্রত্যেকে। কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বরের কোয়েশ্চেন। 2 নম্বরের কোয়েশ্চেনে কি রয়েছে? হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, সর্দার প্যাটেল। আমরা এখান থেকে উত্তরটা কি করব? কোয়েশ্চেন নাম্বার 2 অপশন নিয়ে উত্তরটা করছো সি, বি.আর. আম্বেদকর। ফ্যান্টাস্টিক, একদমই সহজ প্রশ্ন এটা, তোমরা সবাই জানো ড্রাফটিং কমিটিতে মোট 7 জন মেম্বার ছিল, চেয়ারম্যান ওয়াজ ডক্টর বি.আর. আম্বেদকর।
আমরা 2 এর উত্তরটা সি দেব। সুমন এখানে এসছো, জয়েন করেছো, 2 এর উত্তরটা সি, ভেরি গুড। নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 3, 3 নাম্বার কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি। 3 নাম্বার কোয়েশ্চেনে দেখো কি রয়েছে। Which article of the Indian Constitution deals with the Uniform Civil Code? Uniform Civil Code নিয়ে কোন আর্টিকেল ডিল করে? চারটে অপশন রয়েছে, আর্টিকেল 14, আর্টিকেল 44, আর্টিকেল 48, আর্টিকেল 51, 14, 44, 48, 51, 14, 44, 48, 51. Which article of the Indian Constitution deals with the Uniform Civil Code? UCC বা Uniform Civil Code নিয়ে কোন আর্টিকেল ডিল করে? 14 নম্বর আর্টিকেল, 44 নম্বর আর্টিকেল, 48 নম্বর আর্টিকেল, 51 নম্বর আর্টিকেল। উত্তরটা আমরা কি করব? কোয়েশ্চেন নাম্বার 3 এর উত্তরটা অভিষেক করছো এ। আচ্ছা, সুমন করছো 3B, সুমন করছো 3B, অবভিয়াসলি 3B হবে। কোনোভাবেই আমরা আর্টিকেল 14-এ যাব না। ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ 44 নম্বর আর্টিকেলে আমরা পাচ্ছি ইউসিসির কথা, ইউনিফর্ম সিভিল কোডের কথা। আর্টিকেল 44B উত্তরটা হবে। এখানে 14টা কোনো কারণে ভুল হয়ে গিয়েছিল তোমার। 14 নম্বর আর্টিকেলে আমরা কি পাই? ইকুয়ালিটি বিফোর ল এর কথা পাই, ইকুয়াল প্রোটেকশন অফ ল এর কথা পাই। নেক্সট ইজ কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বরের কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো কি রয়েছে। Which of the following schedules of the Constitution contains provisions regarding পঞ্চায়েতি রাজ? অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন শিডিউলে পঞ্চায়েত সম্পর্কে আলোচনা আছে? চারটে অপশন রয়েছে, 9th শিডিউল, 10th শিডিউল, 11th শিডিউল, 12th শিডিউল। 9th শিডিউল, 10th শিডিউল, 11th শিডিউল, 12th শিডিউল, চারটে শিডিউল রয়েছে। ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ নিয়ে কোন শিডিউলে উল্লেখ করা আছে? আমরা উত্তরটা, আচ্ছা জিয়াউর রহমান করেছো 12 না, 12 তো একটু ভুল হয়ে গেল। তোমাকে এখানে মনে রাখতে হবে পঞ্চায়েতের কথা বলা হয়েছে বাবা। পঞ্চায়েত কিন্তু 12 নম্বর শিডিউলে নয়, 12 নম্বর শিডিউলে কিন্তু আমরা মিউনিসিপ্যালিটি সম্পর্কে পাই। এখানেও মনে হচ্ছে একটু ভুল হয়ে গেছে। আমরা উত্তরটা এখান থেকে সি করছি, 11 নম্বর শিডিউল। আমরা 11 নম্বর শিডিউলে পঞ্চায়েত সম্পর্কে পাই, যেখানে আমরা মূলত 29 রকমের ফাংশনাল আইটেমের কথা পাই। আর 12 নম্বর শিডিউলে মূলত আমরা 18 রকমের ফাংশনাল আইটেমের কথা পাই। তাহলে আমরা কি পাচ্ছি? 29 রকম ফাংশনাল আইটেমের কথা পাচ্ছি 11 নম্বর শিডিউলে, যেখানে পঞ্চায়েত নিয়ে আলোচনা আছে। 12 নম্বর শিডিউলে পাচ্ছি 18 রকমের ফাংশনাল আইটেমের কথা, যেখানে কিনা আমরা উল্লেখ পাচ্ছি মিউনিসিপ্যালিটির, এবং সেটা 12 নম্বর শিডিউলে আছে। ওকে, এরপরে আমরা চলে আসছি নেক্সট পয়েন্টে, পরের পয়েন্টে যাই। কোয়েশ্চেন নাম্বার 5, 5 নম্বরের কোয়েশ্চেনে গেছি। 5 নম্বরে কি রয়েছে দেখি। আন্ডার হুইচ আর্টিকেল ক্যান দ্য প্রেসিডেন্ট ডিক্লেয়ার এ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি প্রেসিডেন্ট কোন আর্টিকেলের সাহায্যে ডিক্লেয়ার করতে পারে? আর্টিকেল নাম্বার 352, আর্টিকেল নাম্বার 356, আর্টিকেল নাম্বার 360, আর্টিকেল নাম্বার 365, 352, 356, 360, 365, 352, 356, 360, 365, 352, 356, 360, 365 কোন আর্টিকেলের সাহায্যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করা সম্ভব? উত্তরটা আমরা কি করব? ঝটপট করো। 5-এর উত্তরটা আমরা অপশন নিচ্ছি। শর্মিষ্ঠা করেছো 5 অপশন সি। সুমন 5B করলে কেন? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 356 নয়, স্টেট এমার্জেন্সি 356। এখানে আমরা উত্তরটা কিন্তু সি করব, অর্থাৎ 360 নম্বর আর্টিকেল, অপশন সি। আমার মনে হয় এই উত্তর ভুল হওয়ার কিন্তু কোনো স্কোপ নেই, কোনো জায়গা নেই। কোনো কারণে এমনি মিস্টেক হয়ে যাচ্ছে হয়তো টাইপ করতে গিয়ে, কোনোভাবেই এটা 356 হবে না, 360 কিন্তু আমরা উত্তরটা নেব। কেমন? চলো নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 6, 6 নম্বরের প্রশ্নতে কি রয়েছে দেখি। which of the following is a feature borrowed from the Weimar Constitution of Germany? চারটে যে অপশন রয়েছে এর মধ্যে কোনটা জার্মানির সংবিধান থেকে অ্যাডাপ্টেড হয়েছে? এর মধ্যে কোনটা? আচ্ছা, কল্যাণ মুখার্জি করেছে অ্যাসপায়ার সিভিলসের রেজাল্ট কবে ডিক্লেয়ার করা হবে? এক্স্যাক্টলি ডেটটা আমি এখনো পর্যন্ত কনফার্ম করতে পারছি না। তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে তুমি কবে রেজাল্ট পাবে, বা তুমি রেজাল্ট কিভাবে দেখবে, এভরিথিং কিন্তু তুমি রাইসমার্টের পর্দায় চোখ রাখো এবং একটু ওয়াকিবহাল থাকো, ঠিক জানতে পারবে। আচ্ছা, আমরা কোয়েশ্চেন নাম্বার 6 অপশন সি নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6 অপশন সি, সাসপেনশন অফ রাইটস ডিউরিং এমার্জেন্সি, অর্থাৎ এমার্জেন্সির সময়তে ফান্ডামেন্টাল রাইটগুলোকে সাসপেন্ড করে দেওয়া হয়, এই ভাবনাটা এসেছে কিন্তু জার্মানি থেকে। কোন দুটো আর্টিকেল এটার জন্য দায়ী বলো তো? 358, 358 নম্বর আর্টিকেল, 359, 359 নম্বর আর্টিকেল। কেমন? চলো নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার
7 নম্বরের প্রশ্নতে আমরা যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 7-এ কি রয়েছে? ইন হুইচ কেস ডিড দ্য সুপ্রিম কোর্ট ফার্স্ট প্রোপাউন্ড দ্য ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার? মৌলিক কাঠামোর ধারণা কোন কেস থেকে এসছে? মৌলিক কাঠামোর ধারণা কোন কেস থেকে এসছে? 4টে অপশন রয়েছে, গোলকনাথ কেস, কেশবানন্দ ভারতী কেস, মিনার্ভা মিলস কেস, মানেকা গান্ধী কেস। আমরা কোন কেস থেকে আমরা ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচারের ধারণা পাচ্ছি? গোলকনাথ কেস, কেশবানন্দ ভারতী কেস, মিনার্ভা মিলস কেস, মানেকা গান্ধী কেস। ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার উত্তর করো। কোয়েশ্চেন নাম্বার 7 করছো অপশন বি সুমন। অপশন বি মানে হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7 উত্তরটা করছো অপশন বি কেশবানন্দ ভারতী কেস, অর্থাৎ অপশন বি আমরা নিলাম এখান থেকে, কেশবানন্দ ভারতী কেস। নেক্সট ইজ কোয়েশ্চেন নাম্বার 7-এর পরে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 8। 8 নম্বরের কোয়েশ্চেন রয়েছে, কি রয়েছে দেখি। দ্য টার্ম সেকুলার ওয়াজ অ্যাডেড টু দ্য প্রিয়াম্বল বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? সেকুলার শব্দটা সংবিধানের কোন সংশোধনী দিয়ে যুক্ত করা হয়েছে? সেকুলার ওয়ার্ডটা সংবিধানের কোন সংশোধনী দিয়ে যুক্ত করা হয়েছে? 4টে অপশন রয়েছে, 42nd অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট, 52nd অ্যামেন্ডমেন্ট, 61st অ্যামেন্ডমেন্ট। 42তম সংশোধনী, 44তম সংশোধনী, 52তম সংশোধনী, 61তম সংশোধনী, কোনটা দিয়ে আমরা এনেছি একটুখানি বলতে হবে। কোয়েশ্চেন নাম্বার 8-এর উত্তরটা আমরা নিচ্ছি অপশন এ, অর্থাৎ 42nd অ্যামেন্ডমেন্টটা 42তম সংশোধনী আইন। ভেরি গুড। আমরা এখান থেকে সালটা একটু লিখে দিই, 1976 আমরা এনেছিলাম সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, 3টে শব্দকে আমরা যুক্ত করেছি। একদম ঠিক আছে, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। ভেরি গুড। আচ্ছা, আমরা চলে আসছি পরের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, 9 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্নতে চলে গেছি অলরেডি। দেখো কোয়েশ্চেন নাম্বার 9-এ যাব। 9-এ কি রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং কমিটিজ ইজ নট এ স্ট্যান্ডিং কমিটি অফ দ্য পার্লামেন্ট? এর মধ্যে কোন কমিটি ভারতীয় পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি নয়? কোন কমিটি ভারতীয় পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি নয়? 4টে অপশন রয়েছে, এস্টিমেটস কমিটি, কমিটি অন পিটিশনস, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। 4টে অপশন রয়েছে, এস্টিমেটস কমিটি, কমিটি অন পিটিশনস, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এর মধ্যে কোনটা স্ট্যান্ডিং কমিটি নয়? আচ্ছা, আমরা উত্তরটা কোয়েশ্চেন নাম্বার 9-এর উত্তরটা করছো ডি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। জিয়াউর করেছো 9-এর অপশনটা বি, কমিটি অন পিটিশনস। এর মধ্যে কোনটা বলেছে স্ট্যান্ডিং কমিটি নয়? নটেতে আমাদের কিন্তু এখানে ফোকাস করতে হবে। 9B করছো না, হলো না। 9-এর বি নয়, কমিটি অন পিটিশনস। না না, পিটিশনস, কমিটি অন পিটিশনস কিন্তু স্ট্যান্ডিং কমিটির মধ্যে পড়ে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ইজ দ্য অ্যান্সার। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি ইজ দ্য অ্যান্সার। এইটা কিন্তু স্ট্যান্ডিং কমিটি নয়, প্রয়োজন মতো এই কমিটি তৈরি করা হয়, অ্যাডহক কমিটি বলা যেতে পারে। আমরা উত্তরটা এখান থেকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করব, কারণ কমিটি অন পিটিশনস কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডিং কমিটি বা স্থায়ী কমিটির মধ্যেই পড়ে, কিন্তু অ্যাডহক কমিটির মধ্যে পড়বে যেটা, সেটা হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। কেমন? আমরা উত্তরটা এখান থেকে 9 নিলাম, সি। নেক্সট ইজ কোয়েশ্চেন নাম্বার 10, 10 নম্বরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো কি রয়েছে, হুইচ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লিস্টস দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? এর মধ্যে কোন শিডিউলে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পাই? কোন শিডিউলে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পাই? 4টে অপশান রয়েছে, 6th শিডিউল, 7th শিডিউল, 8th শিডিউল, 9th শিডিউল। 6th শিডিউল, 7th শিডিউল, 8th শিডিউল, 9th শিডিউল, কোন শিডিউলে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা পাবো? 4টে অপশান রয়েছে, 6th শিডিউল, 7th শিডিউল, 8th শিডিউল, 9th শিডিউল। উত্তরটা কি করবো এখান থেকে? 4টে অপশান রয়েছে, হুইচ শিডিউল ডিলস উইথ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে কোন শিডিউল ডিল করে? কোয়েশ্চেন নাম্বার 10 অপশন সি। 10-এর উত্তরটা করছো অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 10 অপশন সি, 8th শিডিউল। ভেরি গুড। কতগুলো রেকগনাইজ, আচ্ছা, lists the official language Indian constitution, lists the which schedule of the Indian constitution lists the official languages। এখানে একটা কথা বলি, বেসিক্যালি আমাদের এই যে প্রশ্নটা দিয়ে দিয়েছে, এই প্রশ্নটা কি আদৌ সঠিক প্রশ্ন? এইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থাকতে পারে। কেন? কারণ দেখো, আমরা কিন্তু শিডিউল অনুযায়ী 8 নাম্বার শিডিউলে মূলত রেকগনাইজড ল্যাঙ্গুয়েজের কথা পাই, এটা বুঝতে হবে। আমরা কিন্তু মূলত রেকগনাইজড ল্যাঙ্গুয়েজেসের কথা পাই। বর্তমানে ভারতবর্ষে 22টা রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ আছে, ফাইন।
কিন্তু আমাদের দেশে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা মূলত আমরা পাই পার্ট নাম্বার 17, 17 নম্বর পার্টেতে, পার্ট নাম্বার 17-এ পাই। তার মানে আমাদের এখান থেকে কি প্রমাণিত, যে এইখানে যে শিডিউলটা দিয়েছে অথচ প্রশ্নটা দিয়েছে সেই রেসপেক্টে আমরা 8 নাম্বার শিডিউলটা করছি ঠিকই, কিন্তু অফিসিয়ালি উত্তরটা হওয়া উচিত ছিল পার্ট 17, অথবা ওইখানে শব্দটা লেখা উচিত ছিল রেকগনাইজ ল্যাঙ্গুয়েজ। কেমন, বুঝতে পেরেছো আশা করছি। আমরা উত্তরটা এখান থেকে কিন্তু সি নিলাম। নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 11, 11 নম্বরের প্রশ্ন দেখো। The Supreme Court's power to punish for contempt is derived from which article? Supreme Court's power to punish for contempt is derived from which article? অর্থাৎ সুপ্রিম কোর্ট কোনো রকমভাবে যদি কেউ কোর্টের অসম্মান করে বা অবমাননা করে কোর্টকে, তাহলে সুপ্রিম কোর্ট শাস্তি দিতে পারে। কোন আর্টিকেল থেকে এটাকে আমরা নিশ্চিত করি? সুপ্রিম কোর্টস পাওয়ার টু পানিশ ফর কন্টেম্পট অফ ইটসেলফ ইজ ডিরাইভড ফ্রম হুইচ আর্টিকেল? 129, 136, 141, 145, চারটে আর্টিকেল রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 11, অপশন বি নিচ্ছি 136। না 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 না, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। 136 করেছো কেন তোমরা? 136-এর থেকে আমরা কি পাচ্ছি? পানিশ ফর কন্টেম্পট অফ কোর্ট। অর্থাৎ ভারতবর্ষে কোর্টের অবমাননার জন্য কোর্ট পানিশমেন্ট দিতে পারে, যেটাকে আমরা কন্টেম্পট অফ কোর্ট বলছি। ইট ক্যান পানিশ ফর কন্টেম্পট অফ ইটসেলফ। এটা আমরা 136 থেকে পাই? নট অ্যাট অল, নট অ্যাট অল। সুমন করেছি 11A, একদম ঠিক, সুমনের উত্তরটাই একদম ঠিক। 129 নম্বর আর্টিকেলকে আমরা বলছি সুপ্রিম কোর্ট ইজ এ কোর্ট অফ রেকর্ড, যার মধ্যে দুটো স্টেটমেন্ট পাই, যে সুপ্রিম কোর্ট তার সমস্ত জাজমেন্টস ডকুমেন্টস রেকর্ড করে রাখে ফর ফিউচার রেফারেন্স, আর 2 নম্বরে পাই ইট ক্যান পানিশ ফর কন্টেম্পট অফ ইটসেলফ। এই কোর্ট আদালত অবমাননার কারণে কাউকে শাস্তি দিতে পারে। কিন্তু তোমরা যে উত্তরটা করছো 136 কিন্তু ঠিক উত্তর নয়। এটা একটু খেয়াল রেখো প্রত্যেকে। 11টা আমরা কিন্তু অপশন এ নিচ্ছি। আর যদি এটা আমাদের হাইকোর্ট দিয়ে প্রশ্ন করতো, তাহলে হাইকোর্টের ক্ষেত্রে হাইকোর্ট ইজ এ কোর্ট অফ রেকর্ড, এটা আমরা আর্টিকেল নাম্বার 215 বা 215 দিয়ে পেতাম। কেমন? আচ্ছা, আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, 12 নম্বরের প্রশ্নতে যাচ্ছি। দেখো কি রয়েছে। হুইচ প্রভিশন অ্যালাউস পার্লামেন্ট টু লেজিসলেট অন স্টেট সাবজেক্টস ফর ইমপ্লিমেন্টিং ইন্টারন্যাশনাল ট্রিটিজ? Which provision allows Parliament to legislate on state subjects for implementing international treaties? আন্তর্জাতিক চুক্তির জন্য বা আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়নের জন্য ভারতীয় পার্লামেন্ট কোন আর্টিকেলের সাহায্যে রাজ্য তালিকাভুক্ত বিষয়ের উপর আইন বানাতে পারে? চারটে অপশান 249, 250, 253, 254, 249, 250, 253, 254, চারটে আর্টিকেল রয়েছে। উত্তরটা দেওয়ার চেষ্টা করো। 249, 250, 253, 254, চারটে আর্টিকেল। হুইচ প্রভিশন অ্যালাউস পার্লামেন্ট টু লেজিসলেট অন স্টেট সাবজেক্টস ফর ইমপ্লিমেন্টিং ইন্টারন্যাশনাল ট্রিটিজ? কি নেব উত্তর? 249 জিয়াউর, না না ভুল হয়ে গেল, একটু শর্মিষ্ঠা করেছো। 12-র উত্তরটা সি উত্তর হবে 253। জিয়াউর 249 যে করেছো, 249-এ কি বলা আছে বলো তো? বলা আছে ভারতীয় পার্লামেন্ট স্টেট লিস্টভুক্ত বিষয়ের উপর আইন তৈরি করতে পারে, কিন্তু রাজ্যসভা যদি তাকে রেকমেন্ড করে, তার সেই ক্ষমতা দিয়ে পারে। রাজ্যসভা রেকমেন্ডেশন দরকার এখানে। বাট এখানে কি বলেছে তোমাকে প্রশ্নতে, যে আন্তর্জাতিক সন্ধি চুক্তিকে বাস্তবায়ন করার জন্য। দুটো আর্টিকেল আলাদা। সৌমিত্র সর্দার 12D করেছো, না 254 একদমই নয়, 253 ইজ দ্য অ্যান্সার। দেখেছো, এই প্রশ্নগুলো কিন্তু এমন নয় যে বিশাল কঠিন প্রশ্ন, কিন্তু সামহাও এই ধরনের প্রশ্ন করতে গিয়ে কিন্তু এখনও একটু গন্ডগোল পাকাচ্ছে। তাহলে এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে। নেক্সট ইজ কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বরের প্রশ্ন কি বলছে? What is the status of the preamble after the Keshavananda Bharati judgment? What is the status of the preamble after the Keshavananda Bharati judgment? চারটে অপশন রয়েছে। নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অপশন এ। অপশন বি, এ সোর্স অফ লিগাল রাইটস। অপশন সি, পার্ট অফ দ্য কনস্টিটিউশন বাট নন জাস্টিসিয়েবল। অপশন ডি, জাস্টিসিয়েবল অ্যান্ড এনফোর্সিয়েবল। আমরা কেশবানন্দ ভারতী জাজমেন্টের পরে প্রিয়াম্বেলকে নিয়ে এখানে চারটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটাকে সঠিক বলে মনে করব? 13-এর উত্তরটা করছো সি,
পার্ট অফ দ্য কনস্টিটিউশন বাট নন জাস্টিসিয়েবল। ফ্যান্টাস্টিক উত্তর, একদম ঠিক ধরেছো। 13-র উত্তরটা সবাই করেছো, সি একদম ঠিক, নন জাস্টিসিয়েবলের মধ্যে পড়ে বাট পার্ট। ওকে, এরপরে আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, 14 নম্বরের কোয়েশ্চেনটা বলছি। কোয়েশ্চেন নাম্বার 14-এ কী রয়েছে একটু দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 14-এ রয়েছে উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট explicitly mentioned as a feature in the constitution but developed through judicial interpretation. চারটে অপশন: রুল অফ ল, সেপারেশন অফ পাওয়ার, জুডিশিয়াল রিভিউ, পার্লামেন্টারি সভারেন্টি। একটা বেশ কঠিন একটা প্রশ্ন, এই প্রশ্ন ভালো করে দেখে উত্তর করতে হবে, এটা কিন্তু ঝট করে উত্তর করা যাবে না, একটু দেখে উত্তর করো। which of the following is not explicitly mentioned as a feature of the constitution but developed through জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন, অর্থাৎ এটা কিন্তু সংবিধানের বৈশিষ্ট্য হিসাবে কোথাও লেখা নেই আলাদা করে, কিন্তু বিচার বিভাগের ব্যাখ্যা থেকে এইটা চলে এসছে। তার উত্তরটাতে আমরা কি রাখবো? রুল অফ ল, সেপারেশন অফ পাওয়ার, জুডিশিয়াল রিভিউ, পার্লামেন্টারি সভারেন্টি। 14-এর উত্তরটা ডি, ফ্যান্টাস্টিক। অভিষেক মুখার্জি ডি করেছো। কল্যাণ একটু ভুল হয়ে গেল, আমরা পার্লামেন্টারি সভারেন্টি এখানে উত্তর হিসাবে নেব। দেখো খেয়াল করে, সুমন 14A করেছো, তাই কি? আর্টিকেল 14A, যেখানে আমরা ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল এর কথা পাই, সেখানেই তো আমরা রুল অফ ল এর একটা ভাবনাকে দেখতে পাই, তাই না? ইমপ্লিসিট সেখানে রুল অফ ল, অন্তর্নিহিত অর্থ। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কি রয়েছে? সেপারেশন অফ পাওয়ার। সেপারেশন অফ পাওয়ারটা কিন্তু কোনো ফিচারের মধ্যে পড়ে না। ক্ষমতার বিভাজন কেন হয় এখানে? কারণ ভারতের এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে সংবিধানে অনুযায়ী কাজ করে। 3 নম্বরে জুডিশিয়াল রিভিউয়ের কথা সংবিধানে উল্লেখ করা রয়েছে, সেই অর্থে আর্টিকেল 13 থেকে আমরা পাই। আমরা উত্তরটা এখান থেকে অপশন ডি নিচ্ছি। 14-এর উত্তরটা অপশন ডি, পার্লামেন্টারি সভারেন্টি। নাও চলো নেক্সট পয়েন্ট, পরের পয়েন্টে যাচ্ছি। উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ গ্রাউন্ড ফর ডিসকোয়ালিফিকেশন আন্ডার দ্য 10th শিডিউল? চারটে অপশন: ভলেন্টারিলি গিভিং আপ মেম্বারশিপ, voting against party direction, conviction under criminal law, abstaining from voting against whip। বলছে এর মধ্যে কোনটা অ্যান্টি ডিফেকশন আসার ক্ষেত্রে কারণ নয় বা গ্রাউন্ড হতে পারে না? এর মধ্যে কোনটা কারণ নয় বা গ্রাউন্ড হতে পারে না? চারটে অপশন: ভলেন্টারিলি গিভিং আপ মেম্বারশিপ, ভোটিং এগেনস্ট পার্টি ডিরেকশন, কনভিকশন আন্ডার ক্রিমিনাল ল, অ্যাবস্টেনিং ফ্রম ভোটিং এগেনস্ট হুইপ। চারটে পার্টিকুলার স্টেটমেন্ট দিয়ে দেওয়া রয়েছে, বলা হচ্ছে 10th শিডিউল অ্যাপ্লাই করার ক্ষেত্রে এর মধ্যে কোনটা গ্রাউন্ড নয়? 10th শিডিউল অ্যাপ্লাই করার ক্ষেত্রে এর মধ্যে কোনটা গ্রাউন্ড নয়? হ্যাঁ, মেন্স ক্লিয়ার করতেই হবে। আশা করছি যদি পরিশ্রম ঠিকভাবে করো, অনেস্টলি করো, তাহলে নিশ্চয়ই মেন্স ক্লিয়ার হবে। এবং তোমরা তো সবাই কম বেশি জানো যে পিএসসি সিলেবাস প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, তো সেই প্যাটার্নে পরীক্ষা হওয়ার আগে তো আরও অনেকগুলো ধাপ রয়েছে, অনেক বছরের পরীক্ষা পেন্ডিং রয়েছে আর কি। তো সেইগুলোকে আগে ক্লিয়ার করা হোক, তারপরে আমরা সেই জায়গাটা নিয়ে ভাবনা চিন্তা করব। কিন্তু এটা একটা ছোট্ট মেসেজ তোমাদের সবার জন্য যে পরীক্ষা দেরি হচ্ছে, এত বছর ধরে আমরা বসে রয়েছি, অপেক্ষা করে রয়েছি, পরীক্ষা হচ্ছে না, সেটা একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে প্রমাণ করে। সেখানে পরীক্ষাটা হবে বা পরীক্ষাটা হওয়া দরকার, এটা তো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত বা ইনস্টিটিউশনাল ডিসিশন। কিন্তু এটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে যে আমি কতখানি তৈরি হতে পেরেছি। এই যে এতদিন ধরে পরীক্ষা হচ্ছে না বলে আমি যে চিৎকার করছি, আমি আদৌ নিজে নিজে বাড়িতে তৈরি হচ্ছি তো বা হতে পেরেছি তো? যদি একবার পরীক্ষার সব কিছু ওপেন হয়ে যায়, তখন কিন্তু আমার আর ঘুরে দাঁড়ানোর কোনো সময় নেই, আমার কিন্তু আর পড়ার কোনো সময় দেওয়া হবে না। তখন যেন আমি এক চান্সে সবটা পেয়ে যাই। তো এটাকে খানিকটা ব্লেসিং হিসাবে নেওয়া উচিত যে আমি সময়টা যেটা পাচ্ছি, সময়টাকে আমি কাজে লাগাই, জান লাগিয়ে পড়াশোনা করো। আমি এটা বিশ্বাস করি যে তুমি যদি সত্যি সত্যি তোমার নিজের কাজে অনেস্ট থাকো, তাহলে তুমি কিন্তু ঠিক তার দাম পাবেই পাবে। আচ্ছা, এখানে কোয়েশ্চেন নাম্বার 15A করছো, 15C করছো। ভলেন্টারি গিভিং আপ পার্টি মেম্বারশিপ, সি কনভিকশন আন্ডার ক্রিমিনাল ল। আমরা উত্তরটা কিন্তু এখানে অপশান সিটাকে রাখবো। কেন? কারণ ভলেন্টারিলি গিভ আপ করলে
অ্যান্টি ডিফেকশন আসতেই পারে, কিন্তু এখানে তোমাকে জিজ্ঞেস করেছে যে এর মধ্যে কোনটা গ্রাউন্ড নয়, কোনটা গ্রাউন্ড নয়। আলাদা করে কিন্তু আমরা এই সি পয়েন্টে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেরকম কোনো নিয়মের কথা কিন্তু অ্যান্টি ডিফেকশন লতে পাই না। কেন পাই না? কারণ অ্যান্টি ডিফেকশনের মূল লক্ষ্যটাই হচ্ছে যে কেউ যদি একটা পার্টি থেকে অন্য পার্টিতে সুইচ করে তাকে রোধ করা। তো এটার সাথে ক্রিমিনাল লয়ের কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? চলো নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 16, 16 নম্বরের প্রশ্ন কি বলতে চাইছে। কোয়েশ্চেন নাম্বার 16, কোয়েশ্চেন নাম্বার 16-এ রয়েছে হুইচ ফান্ডামেন্টাল রাইট ইজ নট অ্যাভেলেবল টু ফরেনার্স, অর্থাৎ ভারতবর্ষে কোন মৌলিক অধিকারটি ফরেনারদের কাছে অ্যাভেলেবল নয়। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু লাইফ, রাইট টু ফ্রিডম অফ স্পিচ, প্রোটেকশন এগেনস্ট আরবিট্রারি অ্যারেস্ট। চারটে অপশান রয়েছে, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু লাইফ, রাইট টু ফ্রিডম অফ স্পিচ, প্রোটেকশন এগেনস্ট আরবিট্রারি অ্যারেস্ট। এর মধ্যে কোনটা অ্যাভেলেবেল নয় ফরেনারদের জন্য? উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আমরা কি উত্তরটা নেব এখান থেকে? আমরা এখান থেকে উত্তরটা কি নিচ্ছি? আমরা এখান থেকে উত্তরটা নিচ্ছি 16-এর উত্তরটা আমরা এখান থেকে এ করছো কেন? রাইট টু ইকুয়ালিটি তারা পাবে না? বিদেশি মানুষ যারা ভারতে আসছে তারা সাম্য পাবে না? তাদেরকে আমরা এইভাবে বাতিল করে দিতে পারি কখনো? বিতে লেখা রয়েছে রাইট টু লাইফ, তারা জীবন তারা বাঁচবে না, তারা বাঁচার অধিকার পাবেন, এটা হতে পারে? তারা পাবে না আসলে কিসের অধিকার? পাবে না আসলে রাইট টু ফ্রিডম অফ স্পিচ। তারা তাদের নিজেদের খুশি মতো স্বাধীনভাবে বক্তব্য রাখতে পারবে না। মনে রাখতে হবে আর্টিকেল 19-এ যে ফ্রিডমগুলো আছে সেই ফ্রিডমগুলো অনলি অ্যাভেলেবেল টু ইন্ডিয়ান, শুধুমাত্র ভারতীয়দের জন্য অ্যাভেলেবেল থাকে, কেমন? চলো নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 17, 17 নম্বরের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 17-এর আন্ডারে কি লেখা রয়েছে? হুইচ কনস্টিটিউশনাল বডি হ্যাজ দ্য পাওয়ার to recommend the distribution of taxes between center and states? Which constitutional body has the power to recommend the distribution of taxes between the central and states? অর্থাৎ ভারতবর্ষে কোন সংস্থাটা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ট্যাক্স ডিস্ট্রিবিউশন সেইটাকে ঠিক করে? চারটে অপশন পাচ্ছি আমরা, ফিনান্স কমিশন, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, ইন্টার স্টেট কাউন্সিল। দেখছো আমি যে প্রশ্নগুলো কিন্তু দিচ্ছি এমন নয় যে মারাত্মক কঠিন প্রশ্ন, এগুলো কিন্তু চর্চার মধ্যে থাকা প্রশ্ন। একটু আধটু ভুল হচ্ছে তার কারণ কনফিউশন কিন্তু এখনও আমাদের মধ্যে আছে। উত্তর আমরা এখান থেকে কি করব? ফাইন্যান্স কমিশন। 17-এর উত্তরটা অপশন এ নেব, ফাইন্যান্স কমিশন। একদম ঠিক, ফাইন্যান্স কমিশন উত্তর হবে। চলো নেক্সট ওয়ান, আমরা চলে আসছি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, 18 নম্বরের কোয়েশ্চেনে কি রয়েছে দেখি। Which article empowers the Parliament to make laws on any matter in the state list during a national emergency? Which article empowers the Parliament to make laws on any matter in the state list during a national emergency? Article 250, Article 252, Article 253, Article 254, 250, 252, 253, 254, চারটে আর্টিকেল রয়েছে। কি প্রশ্ন দিয়েছে? বলা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি হলে ভারতীয় পার্লামেন্ট স্টেট লিস্টভুক্ত বিষয়ে আইন তৈরি করতে পারবে। কোন পার্টিকুলার আর্টিকেলে আমরা এটা পাই? 18-র উত্তরটা কি নিচ্ছ তোমরা দেখি একটু? অপশন বি করছো 252, অপশন ডি করছো 254। 18-র উত্তরটা আমরা এখান থেকে নেব যেটা, সেটা হচ্ছে 250, 250, আর্টিকেল 250, 250। এক সেকেন্ড আমি তোমাদের একটু উত্তরটা দেখে নিই। এমার্জেন্সি হলে ভারতবর্ষে আমাদের দেশেতে যদি এমার্জেন্সি জারি হয়, ন্যাশনাল এমার্জেন্সি যদি জারি হয়, তাহলে সেক্ষেত্রে ভারতীয় পার্লামেন্ট স্টেট লিস্টভুক্ত বিষয়ের ওপরে আইন তৈরি করতে পারবে। আর্টিকেল নাম্বার 252 একদমই হবে না, 250, 250 নম্বর আর্টিকেলকে আমরা উত্তর হিসেবে রাখবো, আর্টিকেল নাম্বার 250। একটু খেয়াল রাখবে সবাই, 250, 51, 52, 53 এই 4-5টা আর্টিকেল কিন্তু খুব সাটল ডিফারেন্স নিয়ে যাচ্ছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে, কেমন? চলো নেক্সট পয়েন্টে যাচ্ছি, পরের পয়েন্ট, কোয়েশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্ন।
হু হ্যাজ দ্য ফার্স্ট ওম্যান জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? ভারতবর্ষের সুপ্রিম কোর্টে প্রথম মহিলা বিচারপতি কে? ভারতের সুপ্রিম কোর্টে প্রথম মহিলা বিচারপতি কে? আচ্ছা, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এখান থেকে উত্তরটা ঝটপট করো। প্রথম মহিলা বিচারপতি আমি পাচ্ছি 19-এর উত্তরটা সি করছো, ফাতিমা বিবি। ভেরি গুড, ফাতিমা বিবি ইজ দ্য ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। একদম 19-এরটা সবাই ঠিক দিয়েছো, সি উত্তর করব আমরা। ওকে, সি উত্তর করব। ভেরি গুড, সি ফাতিমা বিবি একদম ঠিক। রমিজ, হ্যাঁ একদম ঠিক আছে, ফাতিমা বিবি উত্তর হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 20, প্রিন্সিপাল অফ কালেকটিভ রেসপন্সিবিলিটিস ফাউন্ড ইন হুইচ আর্টিকেল? কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ তারা লোকসভার কাছে রেসপন্সিবল থাকবে কালেকটিভলি, কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 74, আর্টিকেল 75, আর্টিকেল 76, আর্টিকেল 77। 74, 75, 76, 77, 74, 75, 76, 77। কেমন? চারটে আর্টিকেল রয়েছে, চারটে আর্টিকেলের মধ্যে উত্তরটা দিতে হবে কোন আর্টিকেলে আমরা কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা পাবো, কোন আর্টিকেলে আমরা কালেকটিভ রেসপন্সিবিলিটির কথাটা পাবো। কোয়েশ্চেন নাম্বার 20 অপশন বি করছো। অভিষেক 20C, 20C হলে 76 নম্বর আর্টিকেলতে অ্যাটর্নি জেনারেল, একটু ভুল হয়ে গেল। 76 নম্বর আর্টিকেল অ্যাটর্নি জেনারেল শাহাজ অলিউল করেছো। 20C অ্যাটর্নি, 76 মানে অ্যাটর্নি জেনারেল মনে করো। 165 অ্যাডভোকেট জেনারেল, 76 অ্যাটর্নি জেনারেল। 19C কেন হবে? আমরা এখানে কালেকটিভ রেসপন্সিবিলিটি পাচ্ছি, উত্তর আর্টিকেল 75 হবে। প্রিসাইজলি যদি বলি, আরও ভালো করে বললে 75 ক্লজ নাম্বার 3 হবে। উত্তর আমি এখান থেকে 75 করব, উত্তর এখান থেকে আমরা 75 করব। কেমন? ওকে, সো আমরা একটু দেখে নিই কোয়েশ্চেনগুলো। এইখানে এই যে প্রশ্নটা আমরা পেলাম, সেই প্রশ্নটা কিন্তু একটু কনফিউশন তৈরি করে দিয়েছে সবার মধ্যে। একটু দেখে নাও, 75 উত্তর করব আমরা, 75। সো আজকে আমরা এখানেই কোয়েশ্চেনটা থামালাম, লাস্ট কোয়েশ্চেন আমরা কমপ্লিট করলাম কোয়েশ্চেন নাম্বার 20 দিয়ে। তো আজকের মতন আবারও একটা ক্লাস আমি সামনের সপ্তাহে তোমাদের নেব। এরকমভাবে এমসিকিউগুলো করতে থাকবো, যাতে করে প্র্যাকটিস করতে করতে বিষয়টা সহজ হয়ে যায়। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো। পরের ক্লাসে আবারও